আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে। আজ আমাদের সঙ্গে আছেন জনাব মাহবুব কামাল। উনি সিনিয়র সাংবাদিক, আমাদের বড় ভাই এবং আপনাদের কাছে খুবই পরিচিত মুখ। আপনি হয়তো ভাববেন যে দুদিন আগেই তো মাহবুব কামাল সাহেবকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করলাম, তাহলে আজ আবার কেন? আজকের এই অনুষ্ঠানটা আসলে অবধারিত ছিল এবং এটা একটা নতুন ধরনের, আমাদের এই অন্য মঞ্চের যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে তার সঙ্গে একটু অন্যরকম, কারণ এই ধরনের অনুষ্ঠান আমরা অন্য মঞ্চে এর আগে কখনো করিনি। আজকের এই অনুষ্ঠানটা আমরা করছি যে কদিন আগে মাহবুব কামাল ভাইকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে উনি কিছু বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যগুলো আমাদের সবসময় যেরকম কন্টেম্পোরারি ইস্যু নিয়ে করি সেরকম ছিল না। সেটা ছিল আমাদের একটা ইতিহাসের একটা বিতর্ক নিয়ে, যে বিতর্কটা অপ্রয়োজনীয় ছিল কিন্তু আমাদের দেশে চলছিল। সেরকম একটা বিতর্কে উনি প্রত্যক্ষদর্শী হিসেবে কিছু কথা বলেছিলেন। সেটা হলো আমাদের স্বাধীনতার ঘোষণা এবং 7ই মার্চের সেই ভাষণ। এই বক্তব্যটা দেওয়ার পর আমরা দেখেছি বিপুল সংখ্যক দর্শক এর সঙ্গে ইনভলভ হয়ে গেছেন। কত লোক দেখেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কত বিভিন্ন শ্রেণীর মানুষ সেটাতে রিয়েক্ট করেছেন, সেটাতে অ্যাক্ট করেছেন, প্রশংসা করেছেন বেশি, দু একজন কিছু প্রশ্নও করেছেন। আমরা সেই প্রশংসা এবং প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনাটা করতে চাই। জনাব মাহবুব কামাল, আমার ধারণা আপনিও সেই সমস্ত কমেন্টগুলো কিছু কিছু দেখেছেন। আপনার প্রাথমিক এইটা কি, প্রতিক্রিয়াটা কি এইগুলো দেখার পর? না, আমার আপনার ইউটিউবে তো অনেক কমেন্ট পড়েছে, আমি ফেসবুকে লিঙ্ক দিয়েছিলাম, ওখানেও অনেক কমেন্ট পড়েছে। জি। তো আই ওয়াজ সারপ্রাইজড যে হয় না যে একটা কন্টেন্টে 80% প্রশংসা, 20% সমালোচনা বা 60-40 এরকম হয় আর কি। কিন্তু আই ওয়াজ সারপ্রাইজ যে আমার যে ফেসবুক পেজ, সেখানে আমি কোনো ধরনের নেগেটিভ কোনো মন্তব্য পাইনি। এটা আমার কাছে বিস্ময় লেগেছে আর কি। এবং সবাই ইনভলভড হয়েছেন এবং এবং এটা প্রশংসা করে। এই জন্য আমি খুব হ্যাপি মুডে আছি বলতে পারবেন যে আমার কথা সবাই বিশ্বাস করেছে এবং না বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এগুলো সব রেকর্ড আছে। সেগুলো ওই সময়কার পত্রপত্রিকা ঘাটলেই দেখা যাবে। আমি একটা সিঙ্গেল মিথ্যা ইনফরমেশন দেই নাই এবং আমি চেষ্টা করেছি যৌক্তিকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য, এবং কোনো ইনফরমেশনের কোনো ঘাটতি যে নেই সেইটা আমি কোথাও পাই নাই। তবে একজন বলেছেন যে ওই কি বলে ওইটা 27শে মার্চের ভাষণটা সন্ধ্যায় হয়েছে। আসলে ওটা দুপুরেই হয়েছে, উনি সন্ধ্যায় শুনেছেন, কারণ এটা রিপিটেডলি এটা প্রচার করা হয়েছে। এটা আমার মনে আছে, আমি ওই 2 ঘন্টা কারফিউ শেষে, 2 ঘন্টা কারফিউ ছিল সেদিন 27শে মার্চ। আচ্ছা। তো কারফিউর মধ্যে আমি নটরডেম কলেজে আমার স্কলারশিপের চেক তুলে আনছিলাম, এনে হাবিব ব্যাংকে এটা ক্যাশ করছি, যেটা এখন জনতা ব্যাংক। হাবিব ব্যাংকে, হ্যাঁ, ওইটা এখন অগ্রণী ব্যাংক হয়ে গেছে। না, হাবিব ব্যাংকটা জনতা ব্যাংক। সেইটা আল হেলাল হোটেলের নিচে ব্রাঞ্চ ছিল, ওখান থেকে আমি 450 টাকা ক্যাশ করলাম। করে 300 টাকা হচ্ছে 6 মাসের 50 টাকা করে, আর 150 টাকা হচ্ছে বইয়ের। 450 টাকা ক্যাশ করে আমি বাসায় এসেছি, কারফিউ শেষ হওয়ার জাস্ট 5 মিনিট আগে। আপনি তখন বাসা ছিল কোথায়? ফকিরাপুরে। আচ্ছা আচ্ছা। বাসায় এসে দেখি যে রেডিও নিয়ে সবাই গোল হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা। তো কি ব্যাপার, আমি বললো যে এরকম জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তো পরে আমিও শুনলাম, ওটা বারবার প্রচার হচ্ছে। হ্যাঁ, প্রথমে উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বলেন নাই, প্রথমে আই মেজর জিয়া এভাবে বলছেন, কিন্তু পরে আবার উনি আবার অন বিহাফ অফ গ্রেট লিডার হ্যাঁ বলছেন আর কি। তো ওইটা দুপুরে। আচ্ছা, একটা কথা আমি বলি, আমার কাছে এটা নিয়ে না একটু আলোচনা হয়েছে। সেটা হলো গিয়া, আচ্ছা, এটা আমি প্রশ্নটা করার আগে আমি কয়েকটা মন্তব্য পড়ে যাই পরপর, তাহলে আপনার যে এগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি, অন্য মঞ্চে যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নিয়েছি। মিস্টার সেলিম রেজা লিখেছেন, বহুদিন পরে স্বাধীনতা সম্পর্কে একটি বাস্তব, নিরপেক্ষ, 100% শুদ্ধ আলোচনা শুনলাম। ধন্যবাদ ডাবল কামাল ভাইদের। অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছেন আমাকে, এবং এরকম কমেন্ট এসেছে যে মাহবুব কামাল, মাসুদ কামাল, আপনারা কি ভাই নাকি? তো ভাই, আসলে তো সবাই ভাই, কোনো সমস্যা নাই। মাহবুব ভাই আমার অনেক সিনিয়র মানুষ, এবং আমি আপনাদের এই সুযোগে একটু বলে নিই দর্শকদেরকে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
তখন আমি মাহবুব ভাইকে না চিনে ওনার ভক্ত ছিলাম, ওনার লেখার। উনি তখন সাপ্তাহিক দিন পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন। সেই কলামগুলো পড়ে আমি ওনার এত ভক্ত হয়ে গেছিলাম, আমি অনেকে জানতে চেয়েছি যে এই লোকটা কে, এত সুন্দর লেখে। এবং মানে ওনার লেখার ভাষা আপনার যদি এখন তো উনি মানে বলেননি বেশি, আর সেরকম সাপ্তাহিক তো নাই আজকাল। তো উনি তখন এত সুন্দর লিখতেন, এবং দিন যে সমস্ত কারণে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল তার মধ্যে কিন্তু মাহবুব ভাইয়ের সেই কলামগুলিও ছিল। আচ্ছা, আরেকজন সৈয়দ ভয়েজ, উনি লিখেছেন, আমি 1971 সনের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মহসিন হলের ছাত্র হিসাবে মঞ্চের সামনে হাজার হাজার ছাত্রের সাথে নিজ কানে শুনেছি। বঙ্গবন্ধুর সেদিনের ভাষণের শব্দ আমার স্মৃতিতে অম্লান আছে। দুঃখ লাগে যারা দেশের ক্ষমতার মসনদে বসে নির্লজ্জ মিথ্যাচার করে, তখন মনে হয় মুক্তিযুদ্ধ করে ভুল করেছে কিনা। আরেকটা মন্তব্য লিখেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি লিখেছেন, অসাধারণ বিশ্লেষণ, এটাও একটা স্বাধীনতার দলিল। আমি এই জায়গাটাতে একটু আপনি ওই প্রশ্নটা করবো, তার আগে আমি বলতে চাই যে দলিল জিনিসটা কি। এই যে আমরা বিভিন্ন সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য নিচ্ছি, এবং আপনি ওই দিন যে কথাটা বলেছেন সেটা তো রেকর্ডেড হয়ে গেল, সবাই শুনলো, জানলো, এবং অনেকে হয়তো এটাকে রেকর্ড করে রেখেছে, ডাউনলোড করে রেখেছে, এগুলোই কিন্তু দলিল। তো আপনার কাছে কি মনে হয়, এরকম দলিল কি আরো অনেক হওয়া উচিত ছিল কিনা? শুনেন, সেটা হলো কি, একটা বিখ্যাত কথা আছে যে হিস্ট্রি ইজ অলওয়েজ রিটেন বাই দ্য ভিক্টরস। ইতিহাস বিজয়ীরা লিখে থাকে, কারণ পরাজিতদের ইতিহাস লেখার সুযোগ থাকে না। তো যখন যে সরকার আসবে, যারা বিজয়ী হয় তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। দেখবেন আপনি আওয়ামী লীগের আমলে ইতিহাস একরকম, আবার বিএনপির আমলে ইতিহাস একরকম। হ্যাঁ, তো মানে যারা বিজয়ী হয় তারা ইতিহাস লেখে, পরাজিতদের কোনো ইতিহাস থাকে না। তো কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস যে পাল্টে যায়, এটা কি ঠিক? কেন ঠিক হবে? এইটা তো শুনেন, পৃথিবীর কোনো দেশে, যেমন ধরেন আপনি বলি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস না, আপনার বিজেপি ক্ষমতায় থাকুক কিংবা কংগ্রেস থাকুক, নো ম্যাটার, ওখানে গান্ধীর যে ভূমিকা, নেহরুর যে ভূমিকা, সবার ভূমিকা সমানভাবে স্বীকৃত হয়। হ্যাঁ, আপনি ধরেন আমেরিকাতে ডেমোক্রেটরা থাকুক বা রিপাবলিকান থাকুক, লিটল ম্যাটার্স। এইটা আমেরিকার যে ফাউন্ডিং ফাদার যারা আছে, কেউ ওয়াশিংটন, জেফারসন, তারপর এদের কাউকে তো কেউ চ্যালেঞ্জ করে না, দে আর অল আনচ্যালেঞ্জড। আমাদের এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা কেন? কারণটা কি? এইটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা, আমাদের নৃতাত্ত্বিক সমস্যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা পরশ্রী কাতর, প্লাস হচ্ছে যে অন্যের ভালো দেখতে পারি না, প্লাস হচ্ছে যে ওই যে আপনাকে আমি বলি, এটা আমি দু এক জায়গায় বলছি, সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শোর, ঠিক আছে? উনি 1870 না 80 সালের দিকে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে, ঠিক আছে? তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার হিংসাপরায়ণ, ঈর্ষাপরায়ণ, বাঙালিরা অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালিরা অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, এর নেগেটিভ অনেকগুলো জিনিস উনি জন শোর এইটা 1870 বা 80 সালের দিকে ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন দলিল পাঠিয়েছিলেন। তো আমি এই ডিসেম্বর লন্ডনে ছিলাম, আমি লর্ড ক্লাইভের সামনে দাঁড়াইছি, তার বাকিংহাম প্যালেসের সামনে তার একটা মূর্তি আছে। তা আমি লর্ড ক্লাইভকে উদ্দেশ্য করে বলতেছি যে, ক্লাইভ, তুমি 250 বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ, এই যে 250 বছর আগে এই যে আমাদের সম্পর্কে জন শোর যেটা লিখেছিলেন আর কি, উনি গভর্নর জেনারেল ছিলেন, এখানে একই জিনিস আছে কিন্তু। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে আপনি বললেন যে আমরা 250 বছর আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, তেমনি ঈর্ষাপরায়ণ, তেমনি স্বার্থপর, তেমনি পরশ্রীকাতর, যেটা বললেন আপনি তো অনেক দেশে গিয়েছেন, দেখেছেন, অনেক জাতিকে দেখেছেন, আপনি অন্য কোনো জাতির মধ্যে এরকম দেখেছেন যে 250 বছর ধরে, 2 শতাব্দী ধরে একই রকম থাকার? না, অ্যাবসলিউটলি নট। আপনি দেখেন ডাচ এবং ডেনিশ, ওই যে নেদারল্যান্ডের লোকজন, ডেনমার্কের লোকজন, এরা 250-300 বছর আগে কি ছিল? জলদস্যু ছিল, ডাকাত ছিল 300-400 বছর আগে। এখন দেখেন তারা কত সিভিলাইজড। এর পেছনে কারণটা কি? আমাদের এই যে পরিবর্তন না হওয়ার যে জেদ,
এর পেছনে কারণটা হচ্ছে শুনেন, আমরা তো নিজেরা কখনো নিজেদের শাসন করি নাই। এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা 71-এ আমরা নিজেরা নিজেদের শাসন করছি। এর আগে তো আমরা সবসময় বাইরের শক্তি দ্বারা শাসিত হয়েছি। ইভেন পাকিস্তানের যে 24 বছর, সেটা তো বাইরের শক্তি, তাই না? এর আগে ব্রিটিশ, তারপরে নানা রকম বাইরের শক্তি দ্বারা আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি নাই। ফলে আমরা হয়েছে কি, একটা সংকর জাতিতে পরিণত হয়েছি। যখন যে জাতি আসছে, হ্যাঁ, শাসন করছে আমাদের, আমরা কিন্তু একটা সংকর জাতি বেসিক্যালি। হ্যাঁ, এই সংকর জাতির তো আপনার নিজস্ব কোনো মানে পজিটিভ কোনো বিকাশ হবে না। আচ্ছা, আমরা আবার কিছু কমেন্ট তাহলে পড়ি। জামিল চৌধুরী লিখেছেন যে আপনার কাছে এবং আপনার আজকের অতিথির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আজকের এই এপিসোডটা ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে। আপনাদেরকে ধন্যবাদ। মারুফ আহমেদ লিখেছেন 1971 তো অনেক আগের কথা, 2024-এর ইতিহাসই চোখের সামনে পরিবর্তন করতে দেখছি। এটাও কিন্তু একটা বড় অভিযোগ আমি দেখেছি যে আমরা 71 তো দূরের কথা, এখন 24 বছর গত বছর গেল, এটা নিয়েও কিন্তু নানা ধরনের দাবিদার গজিয়ে গেছে। যে কথা আপনি বললেন যে আমাদের চরিত্রের মধ্যেই এই জিনিসটা আছে, সকালে নিজের বাহাদুরিটা করার একটা। আচ্ছা, আপনি যে বললেন যে এই 24-এ না আমরা কি দেখছি, গত 91 থেকেই ধরি, যখনই এটা তো পালাক্রমে আসছে না, বিএনপি আওয়ামী লীগ, ওয়ান সাকসিডেড অ্যানাদার। তো যখন বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসছে, তখন আওয়ামী লীগ বিএনপি আমলের নানা রকম সত্যকে ডিস্টোর্ট করছে, বিকৃত করছে, করছে ইত্যাদি। আবার যখন বিএনপি আসে, তখন আবার ইমিডিয়েট পাস গভর্নমেন্টের বিকৃতি করছে। সো এটা আমাদের নেচারের মধ্যে আছে, বুঝছেন? আমরা মানে একটা যে সহনশীল সমাজ গড়ে তুলবো, হ্যাঁ, একটা রেইনবো সোসাইটি গড়ে তুলবো, এইটা আমাদের চরিত্রের মধ্যেই নাই। এবং দেখেন ঈর্ষাপরণ, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে ইউনূস সাহেব যে লন্ডনে গেলেন না, তারেক রহমানের সাথে দেখা করলেন, যে না, এনসিপি এবং জামাতের এই ক্ষোভের কারণটা কি? যে উনি একটা দলের প্রেসিডেন্টের কাছে গেলেন, আমাদেরকে উনি কিছু বললেন না। এই যে ঈর্ষাপরায়ণতা, হ্যাঁ, উনি কেন এককভাবে তারেক রহমানের কাছে যাবেন? আমরা কি তাহলে মানে আমাদের কি কোনো মূল্য নাই? হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মানে এইটা সব ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু একটা কমেন্ট করি। যেমন শিকদার তুলি, তিনি লিখেছেন স্বাধীনতার ঘোষণা নিয়ে একমাত্র বিশুদ্ধ আলোচনা শুনলাম, কাউকে ছোট না করে নির্মোহ আলোচনা। এই যে উনি যে কথাটা বলেছেন, আমি এই প্রসঙ্গটা আপনার সঙ্গে কথা বলতে চাই যে আসলে মানে ইতিহাসে যার যে অবস্থান, সেই অবস্থানকে স্বীকৃতি দিয়েও কিন্তু আমরা ইতিহাসটা বলতে পারি। তাহলে অন্যকে ছোট করার যে প্রবণতাটা আমরা দেখি, এটা তো আমরা এটাও দেখেছি, এটা কিন্তু টেকসই হয় না। তাহলে কেন করি আমরা এটা? আমি বলি, শুনেন, আপনি তো টেকসই বললেন, আপনি 200 বছর পরের বাংলাদেশ কথা চিন্তা করেন। 200 বছর পরে তখন কিন্তু এই জিনিসগুলো না, এগুলো কিচ্ছু থাকবে না। থাকবে কি জানেন? ইতিহাসের বাকি জিনিসগুলোর ফুটনোটে চলে যাবে, গবেষকদের টেবিলে চলে যাবে। সাধারণের মাঝে কি থাকবে? সাধারণের মাঝে থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, ঠিক আছে, এবং বড়জোর জিয়াউর রহমান, এই থাকবে। কিন্তু মানে অন্য চরিত্রগুলো, অন্য ইয়েগুলি কিন্তু গবেষকদের টেবিলে চলে যাবে বা ফুটনোটে যাবে, পাণ্ডুটিকায় যাবে। মেইন স্টোরিতে কিন্তু এটাই থাকবে যে ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু। যেমন আমরা এখন কি বলি, পলাশীর যুদ্ধের ওই সময়টা কি বলি, সিরাজউদ্দৌলা, ক্লাইভ আর মির্জাফর, আর বাকিগুলো তো ফুটনোট। আসলে হয়তো অনেক একজন খুব গুরুত্বপূর্ণ একজন সৈনিকও ছিল না, সে হয়তো খুব ভালো ভূমিকা রাখছে। ওই যে ফরাসি ওই যে আমাদের সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, তার কথা কেউ বলে? মীর মদন ছিল একজন, আরেকজন তো ফরাসি ছিল, হ্যাঁ, নাও ভুলে গেছে, মোহনলাল টোহনলাল, কে বলে এগুলি? খালি বলে কি সিরাজ, ক্লাইভ আর মির্জাফর। দেখেন 200 বছর পরে চিন্তা করেন, কিচ্ছু থাকবে না, এগুলি কিচ্ছু থাকবে না। থাকবে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু, আর বাকিগুলো হচ্ছে ফুটনোট। বুঝতে পারছি আমি? একদম একদম একদম। মানে আমরা এইগুলো মানে কেন কিন্তু তাহলে আমরা করি, ইতিহাস বিকৃত করে এই যে মানে প্রবল প্রচেষ্টা, ইতিহাসকে রাখা যাবে না। যেমন একজন লোক প্রশ্ন করেছেন এখানে, জব্বার খান, ওনার প্রশ্ন ঠিক না, একজনের অভিব্যক্তি, যে শেখ মুজিবের এত অবদান থাকার পরও দেশের নব্য রাজাকারদের 32 নম্বরের প্রতি এত রাগ।
এটা আরেকটা মন্তব্য করেছেন জাকির হোসেন, এটা একটু বড় মন্তব্য, তো পড়ে শোনাই। 2024 সালের 5 আগস্ট না আসলে বুঝতে পারতাম না কে যে সাংবাদিক আর কে যে পক্ষপাত দুষ্ট সাংঘাতিক। আপনাদের এই নিরপেক্ষ আলোচনা আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়িয়ে দিল। 5 আগস্টের পর থেকে বুঝতে পারলাম একজন সরকারকে ফ্যাসিস্ট হওয়ার পেছনে সাংঘাতিকদেরও বিশাল ভূমিকা থাকে। যদি আপনাদের মতো সাংবাদিক থাকতো তাহলে এত সহজে কেউ ফ্যাসিস্ট হতো না। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি নিজে কখন এটা আপনার মধ্যে প্রশ্নটা এসেছে কিনা? আমার মধ্যে কিন্তু অনেকদিন ধরে এসেছিল, বলার সাহস পাই নাই, আপনাকে পেয়ে প্রশ্নটা করার সাহস পাচ্ছি। সেটা হলো যে জিয়াউর রহমান সাহেব একটা ভাষণ দিলেন, ভাষণটা ইংরেজিতে কেন দিলেন? এটা ইংরেজিতে হলো কি আমি বলি, এটা হলো যে আর্মির তো একটা ওরিয়েন্টেশন আছে, আর্মির নিজস্ব একটা ওরিয়েন্টেশন আছে। তো পাকিস্তান আমরা দেখেন, পাকিস্তান আমরা আমার মনে আছে আমরা স্কুলে যখন থাকতাম আমরা যে বিভিন্ন ছুটির দরখাস্ত লিখতাম হেডমাস্টার, আমরা কিন্তু ইংরেজিতে লিখতাম। তখন তো বাংলা লেখার প্রচলন ছিল না, রাইট? ঠিক আছে, বাংলা লেখার প্রচলন কিন্তু স্বাধীনতার পরে হয়েছে, আরব পরে। তখন এই যে অফিসিয়াল কাজ কারবার ধরেন যে প্রাতিষ্ঠানিক কাজ সব ইংরেজিতে, যেমন জাজমেন্ট, এই যে আদালতের যে রায়টা, এগুলো সব ইংরেজিতে হইতো। এখনো ইংরেজিতে হয়। তো এখন ধরেন যে তো জিয়াউর রহমান তো হি ওয়াজ এ মেজর, অফকোর্স, মানে খুব একটা সফিস্টিকেটেড প্রফেশন তো এটা, তাই না? এবং আপনার আর্মি ওরিয়েন্টেশনে তো ইংরেজিটা যেহেতু, দেখেন এটা একটা ব্যাপার আছে, তখন তো অল পাকিস্তান আপনাকে ভাবতে হবে, তাকে তো মিশতে হচ্ছে পাঞ্জাবিদের সাথে, পাঞ্জাবি অফিসারদের সাথে তাকে মিশতে হচ্ছে, তাই না? মানে শুধু তো বাঙালি না, তাই না, পাঞ্জাবি, বেলুচি, নানা ধরনের আর্মির সাথে তার মিশতে হয়েছে। তারপর ধরেন যে ওয়েস্ট পাকিস্তানে সে ট্রেনিংয়ে গেছে ইত্যাদি। তো সে তার এই কনভারসেশন যেটা আর কি, মানে এই আপনার পারিবারিক বা তার বন্ধু বান্ধবের বাইরে যে প্রফেশনাল জীবন, সেখানে তো তাকে ইংরেজি ব্যবহার করতে হয়েছে, তাই না? তো ফলে ওইটা আর কি, এবং ইংরেজিতে কমফোর্টেবল ফিল করেন। হয়তো দেখা যাচ্ছে কেউ কিন্তু যেমন ধরেন যে বাংলা চাইতে ইংরেজিতে কমফোর্টেবল বেশি ফিল করেন। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয় কি, আমি কতগুলি বিষয় বাংলায় বলতেই পারি না, মানে ওইটা ইংরেজিতেই মাথায় চলে আসে। হ্যাঁ, তো সেইভাবে এটা দোষের কিছু না, এটা দোষ না। আমি এমনি যে জানার জন্য, কৌতূহলের জন্য, সেটা হলো যখন ওনার এই ভাষণটা আসলে ওনার টার্গেট অডিয়েন্স কারা ছিল, দেশের সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ তো এটার অর্থ অনেকে বুঝবে না, কিন্তু যিনি ইংরেজিতে বলেন তিনিও কিন্তু বাংলাটা বুঝেন। তো সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ওখানে কেউ কি ছিল না বলার জন্য যে ভাই উনি তো একবার ভাষণ দিলেন তারপর আবার চেঞ্জ করলেন। আমি বলছি বাংলায় কেন, মানে না, এইটা এইভাবে দেখলে হবে না। এটা হচ্ছে যে উনি যখনই এইটা একজনও যদি শুনে থাকে ইংরেজিটা, এটা তরঙ্গায়িত হবে সারা পূর্ব পাকিস্তানে, এবং সাথে সাথে অনুবাদ হয়ে যাবে সারা বাংলাদেশে, তরঙ্গায়িত হয়ে যাবে, তাই না? তো বিরাট সেন্সিটিভ একটা ব্যাপার, তাই না? ওই সময় হ্যাঁ। তো এখন উনি স্বাধীনতা ঘোষণা করছে ইংরেজিতে, ওখানে বহু লোক শুনছে যারা এটার মানে জানে, যে 1 কান 2 কান হয়ে সারা বাংলাদেশ তরঙ্গায়িত হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, ওইটা হি ফেল্ট কমফোর্টেবল ইন ইংলিশ। হ্যাঁ, বাংলায় বললে হয়তো ওরা আটকে যেত, কারণ উনি তো ইংরেজি বলতে অভ্যস্ত, তাই না? বাংলায় গেলে হয়তো আটকায় যেতে পারতো, এত মানে সাবলীল ভাবে হয়তো বলতে পারতেন না। আচ্ছা, আরেকটা মন্তব্য পড়ি, এই মন্তব্যটা ভারত থেকে আসছে। লিখেছেন মিস্টার প্রসেনজিৎ দেব। তিনি লিখেছেন, আমি ভারতের ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক, কিন্তু শ্রদ্ধাভাজন মাসুদ কামাল সাহেবের দুটো চ্যানেলে বিভিন্ন আলোচনায় প্রায় শুনি। কারণ মাসুদ কামাল সাহেবের আলোচনা এবং ওনাকে কেন জানি না আমার ভালো লাগে, এবং মাহবুব কামাল সাহেবের বিশ্লেষণ ও আলোচনা আমি রীতিমতো এনজয় করি। উনি এত সুন্দর যুক্তিযুক্ত কথা বলেন এবং ওনার পাণ্ডিত্য, কথা বলার ভঙ্গি আমাকে প্রবল আকর্ষিত করে। ওনার কথার উপস্থাপনেই প্রমাণিত হয় তিনি একজন সুশিক্ষিত, প্রকৃত জ্ঞানী মানুষ। বিশেষ করে মাহবুব কামাল ও অজয় দাশগুপ্ত, এই দুদিন আলোচনায় মিস করি না। যদিও এই আলোচনাগুলো আমার দেশের বিষয় নয়, কিন্তু ভালো লাগা থেকেই বিনা কারণেই শুনি। আসলে কি বিনা কারণে শুনে না? হ্যাঁ, এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার জন্য। হ্যাঁ, আচ্ছা, কেএম আজিজুল ইসলাম লিখেছেন, কামাল সাহেবকে বলছি, মানে এটা আপনাকে বলছেন, আমি তখন রাওয়ালপিন্ডিতে আর্মি হেডকোয়ার্টারে ছিলাম। 25 তারিখ দিবাগত রাতে বাঙালি সৈনিক যারা ডিউটিতে ছিলেন রাত 3টায় এসে আমাকে বলে গেলেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে।
মানসিকভাবে প্রস্তুত হও। বলে রাখা ভালো, সেনা সদরের রেডিও সিগন্যাল সেট খুবই শক্তিশালী। এটা কিন্তু আমার মনে হয় যে আরেকটা ইনফরমেশন, এটাও কিন্তু আমার মনে হয় যে অনেকের মাথায়, যেন এই যে কে আজিজুল হক যিনি আছেন, উনি হয়তো লাইভ মানে প্রাদপ্রদীপের নিচে নাই, ওনাকে হয়তো কেউ চেনে না, জানে না, কিন্তু ওনার এই যে ইনফরমেশনটা, এটাও কিন্তু ইতিহাসের একটা অংশ আমি মনে করি। এবং ওনার এই ইনফরমেশনটা কিন্তু আপনার যে বয়ানটা, আপনার যে বক্তব্যটা, আপনার যে অভিজ্ঞতা, তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। না এখানে দেখেন আমি বলি, একটু বলে নিই আপনাকে। জি প্লিজ। যেমন ধরেন যে আমি কি বলছি, আমি যা যা শুনেছি, যা যা দেখেছি সেটাই বলছি। আমার বাইরে অনেক কিছু থাকতে পারে, তাই না? যেমন ধরেন অনেকে বলে হান্নান সাহেব চিটাগাঙ্গে আরো অনেক, সেগুলো তো আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আমি সেটাই বলেছি। হ্যাঁ, বাকিরা কি কি ইনফরমেশন জানেন টানেন তারা সেগুলি বলবেন এবং প্রমাণ সহ বলবেন, আন্দাজে বললে হবে না কিন্তু। যেমন আমার প্রত্যেকটা প্রমাণ আছে, আপনি ওই সময়কার পত্রিকা ঘাটলেই আপনি দেখবেন যে 1 তারিখে খেলা হচ্ছিল কিনা, হ্যাঁ স্টেডিয়ামে 1 তারিখে খেলা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। একজন MS দোহা তিনি লিখেছেন মাহবুব সাহেবের খেলার বিষয় অতি সত্য কথা বললেন। খেলার বিষয়ে আমার চাকরি জীবনে তখন ওই মুহূর্তে ওই দিনে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ছিলাম। ধন্যবাদ মাহবুব সাহেব সঠিক বর্ণনা দেওয়ার জন্য। একদম একদম দেখেন, মানে আমার তো স্মৃতিশক্তি ভালো বলবো আমি। আসিফ ইকবাল এবং সরফরাজ নামাজ ব্যাটিং করতেছিলেন, ওটাও আমার মনে আছে। আচ্ছা, ওইটাও আমার মনে আছে। এবং ঠিক একটা সময় ওই যে যারা রেডিও নিয়ে গেছে, হ্যাঁ তারা শুনতেছে যে রানিং কমিটি বন্ধ, এখন এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। বা সবাই কান খাড়া করলাম, খেলা চলতেছে আমরা কান খাড়া করলাম, কি বলতেছে। যেই না বললো যে কি পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আমি যে বললাম, আমরা ঢুকলাম পাকিস্তানি হয়ে স্টেডিয়ামে, বের হলাম বাঙালি হয়ে। ইন্টারেস্টিং কিন্তু, হ্যাঁ মানে আমরা রিভল্ট করলাম যে কি শেখ মুজিব তাহলে প্রাইম মিনিস্টার হইতে পারবে না বাংলাদেশ পাকিস্তানের? হ্যাঁ, এটা পারবে না হইতে। কি ষড়যন্ত্র চলতেছে? ষড়যন্ত্রটা হলো কি, ভুট্টো এটা বাগড়া ছিল, মানে আমরা তো পাইলাম 167টা, ভুট্টো এটা 300 আসনের পার্লামেন্ট। পশ্চিম পাকিস্তানে ভুট্টো পাইছিল 131টা, ঠিক আছে? 131 না 80টা 88টা মনে হয় না, মানে সব মিলে 131টা। আচ্ছা, আমরা তো 167টা, তাই না? হ্যাঁ 160 আমরা 3টা পাইনি, হ্যাঁ 2টা পাইনি, 169 ছিল নুরুল আমিন এবং দুইজন। না ওইটা 131 আমার মনে আছে। এটা কি পিপিপি না কি সব মিলে, যাই হোক। তো ভুট্টো বললো যে মানে কি বলে যে এটা দুই সে একটা বুঝাতে চাইলো যে 2 পাকিস্তানে 2টা প্রধানমন্ত্রী হবে। আচ্ছা, বুঝছেন? এবার বললো যে এই কি বলে যে পার্লামেন্টে যারা যাবে কসাইখানা হবে। তো ভুট্টো এরকম থ্রেট করার পরে তো এখান থেকে একটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ভুট্টো এখানকার প্রধানমন্ত্রী হইতে যেতেছে, আবার এদিকে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের, এটা তো হয়, এটা কনফেডারেশন, তাই না? তো ফলে এখন এই সবটা মিলে বিআইয়েরও ইচ্ছা ছিল না শেখ মুজিবের কাছে পাওয়ার ট্রান্সফার করা, এই সবটা মিলে উনি স্থগিত করে দিলেন। তো যখনই স্থগিত করে দিলেন তখন তো আমরা আর তো চলে না, আর চলে না। এখন আমরা আমাদের বাঙালি সত্তা জেগে উঠলো। হ্যাঁ, ওই কয়েক সেকেন্ড, কিন্তু এর আগে একটু বুঝতে হবে, আমরা যে বলি না যে কি বলে যে একটা বহুদিন ধরে আমাদের মধ্যে একটা এরকম না, ছিল একটা স্বাধিকার আন্দোলনের চেতনা ছিল, বাঙালিত্ব ছিল, সবই ছিল। যেমন রবীন্দ্রনাথ উপর যখন নিষেধাজ্ঞা আসলো তখন আমরা খেপে গেলাম, হ্যাঁ, তারপরে ভাষা সবটা মিলে একটা ছিল। কিন্তু পাকিস্তান ভেঙে যাবে এই ধরনের আমরা কখনো ভাবি নাই। আমরা আরো 2-একটা পড়ি, তারপরে আলোচনা শেষ করবো। আমরা মিস্টার খাইরুল কবির লিখেছেন, আমি 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এবং জিয়া রহমানের 27 মার্চ 2বার দেওয়া ঘোষণা শুনেছি। জনাব মাহবুব কামাল খুবই নিরপেক্ষভাবে সব তুলে ধরেছেন। যদি বঙ্গবন্ধুকে ছোট করে জিয়া রহমানকে বড় করে দেখানো হয় তাতে ওনাদের কিছু আসে যাবে না, বরং জাতি হিসাবে আমরা নিজেদের ছোট হিসেবে উপস্থাপন করছি বা করব। মাহবুব রহমান লিখেছেন, 7 মার্চের ভাষণ বই থেকে বাদ দেওয়া হচ্ছে। এই সরকার কি চায় দেশ ও জাতির বুঝতে বাকি থাকে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেন আপনি আলোচনায় আপনি বারবার বলতেছেন যে 7 মার্চই মোটামুটি কিন্তু শেখ মুজিব উনি বলে দিয়েছেন যে কি হবে। তো 7 মার্চের সেই ভাষণকে আমরা আমাদের বই থেকে বাদ দিয়ে কি আমরা
মানে ইতিহাসের জন্য ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে পারলাম, এটা নিয়ে আপনি কি এটা একটু শুনেন, 7ই মার্চে কেন বাদ দেওয়া হয়েছে, ওইটাই তো আসলে স্বাধীনতার প্রথম ঘোষণা আর কি। হ্যাঁ, ঘোষণা তো, ফলে এইটা থাকলে সব ক্রেডিট শেখ মুজিবের কাছে চলে যায়, সব ক্রেডিট তো তার কাছে চলে যায়, ফলে তাকে ক্রেডিট দেওয়া যাবে না। ক্রেডিট কি, তাকে তো মুছে ফেলার চেষ্টা হচ্ছে, ক্রেডিট তো পরের ব্যাপার। ফলে এই দেখেন এই জাতি কিভাবে আগাবে বলেন। হ্যাঁ, আমরা তো যার যতটুকু অবদান সব দিতে চাই, আমরা ভাসানীকে তার সম্মান দিতে চাই, আমরা শেরে বাংলা ফজলুল হককে সম্মান দিতে চাই, আমরা উসমানী, তাজউদ্দিন, সবার যার যার প্রাপ্য তারা পাবে সেটা, হ্যাঁ, অনুপাত হিসেবে পাবে। কিন্তু বঙ্গবন্ধু যে একেবারেই মানে উনি যে মানে শ্রেষ্ঠ নেতা ছিলেন, উনি যে আমাদের মেইন স্থপতি, মেইন আর্কিটেক্ট, এটা তো আমাদের স্বীকার করতে হবে। সেটা স্বীকার করে বাকিটা যাদের যেটা পাওনা আছে সেটা তারা পাবে, তাই না? আর আমি এখন আপনার যে ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজও আপনি এটাকে শেয়ার করেছিলেন, সেটাতেও আমি প্রচুর মন্তব্য পেয়েছি। ওখান থেকে আমি গোটা 2-3 মন্তব্য পড়তে চাই। একজন মিস্টার আনোয়ার আলী লিখেছেন, ভাই আপনি বলেছেন বঙ্গবন্ধু জিয়াকে খেতাব দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট, কিন্তু পরবর্তীতে জিয়ার কীর্তি কি ছিল? রাতারাতি রেডিও বাংলাদেশ থেকে শুরু করে কি না করেছে পাকিস্তানের পক্ষে। তেমনি ওসমানী সাহেব বঙ্গবন্ধু হত্যার আগে বা পরে, হ্যাঁ নিশ্চয়ই তাজউদ্দিন সাহেবের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের বড় ধরনের বিচ্যুতি ছিল। আপনাকে ধন্যবাদ। জিয়া এদেশের যে ক্ষতি করে গেছে, এদের যতদিন বেঁচে থাকবে ততদিন এই ক্ষতি কেউ করতে পারবে না। প্রথমটা হলো স্বাধীনতা বিরোধী বীজটি সেই রোপণ করে গেছে। এই বক্তব্যের ব্যাপারে আপনার শুনেন, এই অংশটা আমাদের আলোচনার প্রাসঙ্গিক না, আমাদের আলোচনার প্রাসঙ্গিক না। আমরা তো কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে। জিয়ার যে সমস্ত নেগেটিভ কাজ সেগুলো তো হচ্ছে 75-এর পরে, তাই না? তো এইটার সাথে মিলাইলে চলবে না। দেখেন, মানে আমরা টোটালিটিতে আমরা একটা মানুষকে বিচার করতে পারি না, আমরা খণ্ডিত বিচার করি। হ্যাঁ, এটাই হয় কি ডিহিউম্যানাইজেশন হয়ে যায়, এটা বিমানবীয়করণ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু একরকম, 72, আবার 72-এর 10ই জানুয়ারির পর থেকে আর এক রকম। ওখানে উনি চরম সাকসেসফুল, আর 10ই জানুয়ারির পরে ওনার ব্যর্থতার দিক আছে, ঠিক আছে? তারপরে তো টোটাল বিচার করতে হবে আপনাকে। জিয়াউর রহমান অ্যাজ এ ফ্রিডম ফাইটার, এইটা এইভাবে একটা ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, এইভাবে কোনো বিতর্ক নাই। তারপরে উনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন না করছেন ওইটা আর একটা বিতর্ক তুলেন, তখন আমরা আলোচনা করবো। এইখানে কেন, মানে মূল কথা হলো, ধরেন আমি এসএসসি পরীক্ষায় আমি স্ট্যান্ড করলাম, ধরা যাক, তারপরে আমি কোনোভাবে মাদক আসক্ত হয়ে গেলাম, ইন্টারমিডিয়েট ফেল করলাম, তেমনি কি আপনি মুছে যাবে? এখন তাই বলে কি এসএসসি স্ট্যান্ড করতে পারে, বাদ দিয়ে দেবেন? বলেন দেখি, সাধারণ একটা লজিক। হ্যাঁ, তো ফলে ওইটা কেন মিলাবো আমরা? হ্যাঁ, আচ্ছা, এনায়েতুল্লাহ সাহেব লিখেছেন, শুনলাম একটা জায়গায় ভুলে 27শে মার্চ সন্ধ্যার জায়গায় দুপুরে বলেছেন, আর জিয়ার ঘোষণা পাঠের আগে আরো 7 জন সেই একই কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল, এর উল্লেখ করতে পারতেন। না না, এখানে ব্যাপার হলো আমি যেগুলি শুনি নাই সেগুলো আমি কেন বলতে যাব, তাই না? আমি যেগুলি দেখেছি শুনেছি সেটাই আমি বলবো। আর ওটা সন্ধ্যায় না, ওটা দুপুরেই, উনি হয়তো সন্ধ্যায় শুনছে, তো রিপিট হয়েছে তো এটা, উনি হয়তো সন্ধ্যায় শুনছে। আমি নিজে আই রিমেম্বার যে আমরা এটা দুপুর কত 1টা 2টা 2:30 3টা এরকম হইতে পারে, এই সময়টাই আমরা শুনছি। এখন এটা উনি হয়তো সন্ধ্যায় শুনছেন। আর যেগুলি বাকি যেগুলির কথা বললেন ওগুলি তো ভাই আমি শুনি নাই, আমি যেটা শুনিনি সেটা আমি কেন বলবো, তাই না? আচ্ছা, আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটাই আমাদের শেষ মন্তব্য। মিস্টার খায়রুল আলম লিখেছেন, এভাবে সাবলীল, সুন্দর ও সততার সঙ্গে আমাদের স্বাধীনতার বিষয়টি তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাকে বলছেন, আমি ওই 2টা শব্দ বলবো না, আমি সততাটা নিয়ে একটু বলতে চাই। জি, দেখেন, সততা কোনো ক্রেডিট না, সততা হচ্ছে ডিভাইন ভার্চু। এইটা কষ্ট করে কেউ শেখে না, ঠিক আছে? যেমন ধরেন, চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, বিবেক থাকলে সৎ হওয়া যায়। এটা কিন্তু আমরা কষ্ট করে শিখতে হয় না। তো ফলে যেটা কষ্ট করে শিখতে হয় না ওইটা কেন আমার গুণ হবে? এটা তো গুণ হইতে পারে না, তাই না? এখন আমাদের দেশে হয় কি জানেন, সততাকে একটা বিশেষ গুণ হিসেবে দেখা হয়। যেমন ধরেন, আপনি একটা সিএনজিতে উঠলেন, উঠে দেখলেন যে 1 লাখ টাকার একটা বান্ডেল কেউ ফেলে রেখে গেছে। এখন আপনি খুঁজে পেতে ওই লোককে টাকাটা দিয়ে দিলেন, আপনার উপর একটা স্টোরি হবে, এই মাসুদ কামালের মতো সৎ, 1 লাখ টাকা পেয়েও যা টাকার মালিককে টাকা ফেরত দিছেন, এটা স্টোরি হবে পত্রিকায়, কিন্তু ওয়েস্টে কিন্তু এটা কোনো নিউজই হবে না।
এটা কোনো নিউজ ভ্যালু নাই। কি কারণে জানেন? যে এই টাকাটা যে আপনি ফেরত দিবেন এইটা আপনার দায়িত্ব, এইটা এখানে সততার কোনো ব্যাপার নাই। এবং ওয়েস্টে কি হয় জানেন, এই ধরেন যে মালামাল হারাই গেলে কেউ পাইলে ওইটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে আসলে আবার যার হারাইছে সে ওই জায়গায় গিয়ে খুঁজে পেতে, ওখানে কিন্তু কোনো গার্ড ফার্ড নাই, কোনো পাহারাদার নাই, রেখে আসলো সব মাল, হারানো মাল, আর যার মাল সে ওখান থেকে তুলে নিয়ে আসলো। এখানে কিন্তু কোনো মানে কি বলে পাহারাদারও নাই। তো সততা হচ্ছে ডিভাইন ভার্চু, এইটা কোনো কষ্টার্জিত কিছু না। হ্যাঁ, তো যেটা আমি কষ্ট করে শিখি নাই ওইটা আমার গুণ হবে কেন? তার মানে সততা বলতে যাচ্ছে সততা কোনো গুণ নয়, এখানে একটা বলি, তবে যারা সৎ আছেন তারা যে এই এত করাপশনের মধ্যে নিজেকে সৎ রাখতে পারছেন, এই যে তার চেষ্টাটা, এইটা প্রশংসার যোগ্য। এই যে চারিদিকে করাপ্ট, চারিদিকে দুর্নীতিপরায়ণ, সেখানে আপনি দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করছেন, সৎ থাকার চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, এই চেষ্টাটা প্রশংসার যোগ্য। আপনি সৎ, এইটা প্রশংসার যোগ্য না। আচ্ছা, আমি বুঝতে পারছি। সততা এইটা মানে এটা কোনো গুণই না, এটা কোনো গুণই না। এইটা চোখ থাকলে আমি দেখতেছি, কান থাকলে শুনতেছি, আমার বিবেক আছে, আমি সৎ থাকবো। মানে এটা হলো একটা স্বাভাবিক মানুষ, স্বাভাবিক। এটাকে এত গ্লোরিফাই করার কিছু নাই। পশ্চিমা দেশে সততার কোনো মূল্য নাই। চিন্তা পদ্ধতিতে নাই, চিন্তা পদ্ধতিতে থাকতে হবে। তো যেমন কতগুলি শব্দ আছে ইংরেজিতে আপনি পাবেন না, হ্যাঁ, যেমন ওগুলো তো ওরা ওইভাবে চিন্তাই করে না, এইসব শব্দ ইংরেজি ভোকাবুলারিতে নাই। হ্যাঁ, যেমন ধরেন ঘেরাও একটা শব্দ আছে না, আমরা যে ঘেরাও করি, ওখানে ঘেরাওয়ের কোনো ইংরেজি পাবেন না আপনি, কারণ বাংলাদেশের রাজনীতিতে ঘেরাও হয় যে ঘেরাওয়ের আপনি ছাড় দিয়ে দেখেন, এটা কোনো ইংরেজি নাই, বুঝছেন? এটা তো করে না তারা, বুঝতে পারছি, ঠিক আছে? তো ফলে এটা তাদের চিন্তা পদ্ধতি নাই। আমি সততা কোনো গুণ না, এটা একটা ডিভাইন ভার্চু, এটা স্বর্গীয় একটা ব্লেসিংস আর কি। হ্যাঁ, যে স্বর্গ থেকে এটা দেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আমাদের এই বাড়তি যে আয়োজনটা, এই আয়োজনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি খুবই ব্যস্ত মানুষ আমি জানি, তার মধ্যেও মানে আমাদের সময় দিয়েছেন। আমার মনে হয় দর্শকরা এটাকে উপভোগ করবেন। এবং আমি এই কথাটা বললাম এই কারণে যে আমরা সবসময় রাজনীতির যে ছোট ছোট বিষয় নিয়ে, রাজনীতির যে আপনার সংকীর্ণ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে আমাদের প্রচুর সময় আমরা ব্যয় করি। সেই ব্যয়টাও যে অপচয় আমি তা বলবো না, সেটাও হয়তো প্রয়োজনীয়, কিন্তু তার মাঝে আমাদের কিন্তু মাঝে মাঝে আমাদের যে কিছু আছে তো আমাদের গর্ব করার মতো, সেগুলি যখন আমরা বিকৃত করে ফেলি না, তখন গর্বগুলি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের সেই গর্ব করার মতো ঘটনাগুলিকে অবিকৃতভাবে দেখতে চাই, অবিকৃতভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। মাহবুব ভাই আমাদের সেই প্রচেষ্টায় আগামীতেও সহায়তা করবেন, এই প্রত্যাশা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।